হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্থপরিবাহী চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে ট্রানজিস্টারকে কীভাবে আমরা বিবর্ধক হিসেবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং চেষ্টা করব সবথেকে সহজভাবে কী করে এই টপিকটা তোমাদের বোঝানো যায়। ওকে, তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তো তোমরা প্রথমে হেডিং দাও এখানটায় যে প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টারকে আমরা কীভাবে প্রবাহ বিবর্ধক হিসাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা সার্কিট ড্র করব, তারপরে আমরা সেটা ডিটেলসে আলোচনা করব। তাহলে আমরা এখানে এনপিএন ট্রানজিস্টার নিলাম। এনপিএন পিএনপি যে কোনো একটা ট্রানজিস্টার নিতে পারি। ওকে, এখানে আমরা এনপিএন বা পিএনপি যে কোনো ট্রানজিস্টার নিতে পারি। অবশ্যই সেটা সিই মোড হতে হবে। সিই মোড হলে তবে সেটা আমরা নিতে পারবো। তাহলে আমরা একটা সিই মোড, অর্থাৎ ইমিটার হচ্ছে এটা হবে সিই মোড। ওকে, কমন ইমিটার। তাহলে ট্রানজিস্টার এরকম টাইপের। তাহলে এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে আমার বেস। ওকে, এটা বেস। তাহলে দেখো না, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইমিটার, এটা হচ্ছে আমার কি কালেক্টর। এবার সিই মোড এনপিএন ট্রানজিস্টার হলে তাহলে এখানে কারেন্ট কি ইমিটার থেকে বেরিয়ে যাবে, বাইরে পাবে। তাহলে এইভাবে হবে। তাহলে সিই মোডের জন্য তাহলে এটা এনপিএন, অর্থাৎ এটা এন, এটা পি, এটা এন। তাহলে এখানে পিকে ফরওয়ার্ড বাস দাও, ইনপুটটাকে ফরওয়ার্ড বাস দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি পিকে পজিটিভ দেবো, এটা নেগেটিভ দেবো, পজিটিভ নেগেটিভ। ওকে, এইভাবে এর সঙ্গে কানেক্ট করে দেবো, ব্যাস। আর এটা ইনপুট পোর্শনটা হয়ে গেল। এবার আউটপুট পোর্শনটা দেখুন, আউটপুটকে কী দিতে হবে, রিভার্স বাস, অর্থাৎ এনকে পজিটিভ। তাহলে কী হয়তো দেখো না, এখানটায় এইভাবে আমি একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, তারপর হচ্ছে এনকে পজিটিভ, এটা হচ্ছে নর্মালি কি সিই মোড ট্রানজিস্টারের হচ্ছে কি আমার নর্মাল সার্কিট ড্র করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে সিই মোড ট্রানজিস্টার। আর ইমিটার হচ্ছে এখানে হচ্ছে এটা ইমিটার হবে। তাহলে ইমিটার হচ্ছে এখানে আবার কমন হচ্ছে। এবারে এই সিই মোড ট্রানজিস্টারকে আমরা কীভাবে সিগন্যাল অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। তার সিগন্যাল অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে কি যে এসি তরঙ্গ, সিগন্যাল মানে হচ্ছে এসি তরঙ্গ। তাহলে এসি সিগন্যালকে কীভাবে তাহলে অ্যাম্পলিফাই, সিগন্যালটা যেমন আছে তার থেকে বিবর্ধিত হিসাবে কীভাবে ব্যবহার করবো আমরা সেটা দেখব। এবং এটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ট্রানজিস্টারকে অ্যাক্টিভ রিজিয়ন রাখতে হবে। অ্যাক্টিভ রিজিয়ন যদি রাখি তখনই সেটা ট্রানজিস্টার বিবর্ধক হিসাবে কাজ করবে। তাহলে এখানে বিবর্ধক একটা সিগন্যাল আমি তাহলে সঙ্গে লাগাবো, সেটাকে বিবর্ধিত করবে এখানটায়। তাহলে প্রথমে দেখে নাও, একটা সিগন্যাল দিলাম, সিগন্যালটা অবশ্যই এসি হয়। ওকে, এখানে একটা ক্যাপাসিটার দিলাম। ওকে, এখানে ক্যাপাসিটার দিলাম। আর এখানে এটা হচ্ছে আরএল। তাহলে এখানটায়ও আমি কী করলাম, একটা ক্যাপাসিটার দিলাম। তাহলে এর সাপেক্ষে আমরা আউটপুট ভোল্টেজ V0 নির্ণয় করব। তাহলে এখানে একটা এখানে আরএল সাপেক্ষে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। এখানে দুটো ক্যাপাসিটার ব্যবহার করছি, C1 আর C2। ওকে, C1 C2 দুটো ক্যাপাসিটার আমি ব্যবহার করছি। দেখে নাও, সার্কিটটা ভালো করে বুঝে নাও এবং সার্কিটটা দেখার পর ডিটেলস আমরা আলোচনা করবো। এখানটা দেখে নাও, তাহলে হচ্ছে কি আমরা ক্যাপাসিটার প্রথমে কি আমরা এই সিগন্যালটাকে এখানে যে এসি সিগন্যাল দিচ্ছি সেই সিগন্যালকে আমরা বিবর্ধিত অ্যাম্পলিফাই করবো। অর্থাৎ আমরা যদি ইনপুট সিগন্যাল, এই সিগন্যালটা যদি এরম থাকে তাহলে একে আমরা করতে চাইছি কি সিগন্যালটার অ্যাম্পলিফায়ার করতে চাইছি, অর্থাৎ এর বিস্তারটা খুব বৃদ্ধি করতে চাইছি। তাহলে এর বিস্তারকে বৃদ্ধি করার জন্য আমরা ট্রানজিস্টারকে ব্যবহার করি। দেখবে অনেক জায়গায় অ্যাম্পলিফায়ার ব্যবহার করে, বিভিন্ন কোনো প্রোগ্রাম হলে, কোনো অনুষ্ঠান হলে দেখে ডিজে বা অন্যান্য দেখে অ্যাম্পলিফায়ার ব্যবহার করে। অ্যাম্পলিফায়ার কাজ করে সাউন্ডের ইন্টেন্সিটি বৃদ্ধি করে দেওয়া বা সাউন্ডের তীক্ষ্ণতা আরও বাড়িয়ে দেওয়া। সেজন্য কোনো জিনিসের যদি কোনো সাউন্ড হোক, কোনো তরঙ্গ হোক বা কোনো জিনিসের যদি তীব্রতা বা বিস্তারকে যদি বাড়াতে চায়, বিস্তারকে আমার ইংলিশে কি অ্যাম্পলিটিউড বলা হয়। তাহলে অ্যাম্পলিটিউড যদি বাড়াতে চায় সেটাকে বলা হয় কি অ্যাম্পলিফায়ার। যার দ্বারা অ্যাম্পলিটিউড বাড়ানো হয় তাকে অ্যাম্পলিফায়ার বলা হয়। তাহলে এখানে ট্রানজিস্টারকে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। তার সার্কিটটা হচ্ছে এরকম। এবার কীভাবে কাজ করে দেবে, এবার এর পুরো আমরা মেকানিজমটা আলোচনা করব। এখানে দেখে নাও, এখানে কি এটা হচ্ছে শুনলাম এসি সোর্স আছে, কিন্তু আমরা জানি যে কোনো এসি সোর্সের সঙ্গে সামান্য পরিমাণ কি ডিসি সোর্স মিশিয়ে থাকে। নর্মালি হচ্ছে কি 100% এসি সোর্স পাওয়া যায় না। সেটা নর্মাল আমরা যদি এসি সোর্স 100% তৈরি করতে যাই তাহলে সেখানে আমরা আলাদা করে ইনস্ট্রুমেন্ট তৈরি করে সেখানে পুরো পিওর এসি সোর্স তৈরি করতে পারি। তাহলে এখানে কি করব আমরা, যে এসি যে সোর্স ইনপুট আছে আমার
আমার যে ইনপুট এসি সোর্স আছে সেই সিগন্যালটাকে কী হচ্ছে আমরা এই ক্যাপাসিটারের মধ্যে যাত্রা করেছি। ক্যাপাসিটার হচ্ছে কি, ক্যাপাসিটার ডিসি কারেন্টকে বা ডিসি সোর্সকে বা ডিসি সিগন্যালকে যেতে দেয় না। কারণ কি দেখে নাও, ক্যাপাসিটার রেজিস্ট্যান্স কত হচ্ছে 1/ωc। ওকে, 1/ωc। এবার ডিসি সোর্সের ক্ষেত্রে ডিসি সোর্সেসকে ওমেগা ইকুয়াল টু 0। এর ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করো, কেন ক্যাপাসিটার আমরা ইউজ করছি পুরো ডিটেলসে সব কিছু জানতে হবে, তবেই তোমার এর প্রতি ইন্টারেস্টটা আসবে। আমরা এখানে আমরা ক্যাপাসিটার ইউজ করি সেটা আমরা এক্সপ্লেন করতে চাইছি। কেন তাহলে এখানে যে সোর্স বা সিগন্যাল যে ব্যবহার করেছি সেটা হচ্ছে কি যে পিওরলি এসি না। ওকে, পিওরলি এসি না, তার মানে এর মধ্যে কিছু পরিমাণ ডিসি ইরর হিসাবে আমার বলতে পারি এখানে ত্রুটি হিসাবে এর মধ্যে আছে। তো এখান থেকে যদি আমি চাই পিওরলি এসি সোর্সটা বের করতে চাই তাহলে এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করব। কেন ক্যাপাসিটার ব্যবহার করবো দেখো, ক্যাপাসিটার রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স কত হয় বা ইম্পিডেন্স হচ্ছে XL ইকুয়াল টু 1/XC। ওকে, XC হচ্ছে 1/ωc। এবার যদি যেই সমস্ত ডিসি সোর্স এর মধ্যে যাবে, এর ডিসি সোর্সের ক্ষেত্রে ওমেগা কত 0, কারণ ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওকে, ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কোনো কম্পাঙ্ক থাকে না। ডিসি সিগন্যালের ক্ষেত্রে বা ডিসি প্রবাহ মাত্রার ক্ষেত্রে কোনো কম্পাঙ্ক থাকে না, তা সেক্ষেত্রে কম্পাঙ্ক 0। তাহলে ওমেগা 0 হলে তাহলে এখানে যদি বসাতে তাহলে XC ইকুয়াল টু 1/0 ইন্টু C, তার মানে 1/0 ইকুয়াল টু ইনফাইনাইট। তার মানে কী দেখতে পাচ্ছি আমরা এখানে, যদি যেই সমস্ত এখান থেকে যাচ্ছে মিক্স আপ সিগন্যাল যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এসি এবং ডিসি দুটো মিশিয়ে যাচ্ছে এখান থেকে, তো যখনই C1 ক্যাপাসিটারের কাছে আসবে তখন কি ডিসি সোর্সের ক্ষেত্রে, কারণ ওমেগা 0 কার ক্ষেত্রে, ডিসি সোর্সের ক্ষেত্রে, তার ডিসি সোর্সের ক্ষেত্রে যে কম্পাঙ্ক না থাকে তার ডিসি সোর্সের ক্ষেত্রে ক্যাপাসিটারের রোধ হচ্ছে কি ম্যাক্সিমাম বা ইনফাইনাইট অসীম হবে। তাহলে ডিসি সোর্স বা ডিসি সিগন্যাল দেখবে যে এখানে একটা অসীম রোধ আছে, তাহলে সেখান থেকে অসীম রোধ থাকার ফলে এখান থেকে ডিসি কোনো সিগন্যাল এখানে আসতে পারবে না। কিন্তু এসি সিগন্যালের ক্ষেত্রে অসীম থাকবে না, কারণ এসি সিগন্যালের কী আছে একটা ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি থাকলে তার একটা রোধ থাকবে, তাহলে ক্যাপাসিটার একটা রোধ থাকবে, সেই রোধটাকে সে খুবই সহজে কভার করতে পারবে। কিন্তু যখনই এর মধ্যে যে সমস্ত ডিসি সিগন্যাল বা ডিসি সোর্সগুলো আছে বা ডিসি প্রবাহ মাত্রাগুলো আছে সেগুলো যখনই ক্যাপাসিটার সামনে আসবে, ক্যাপাসিটার তখন অসীম রোধের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। তাহলে অসীম রোধ হয়ে গেলে তাহলে এখান থেকে কোনো ডিসি সিগন্যাল এখানে আসতে পারবে না। তাহলে এখানটায় কী আছে দেখো না, এখানটায় আছে ডিসি প্লাস এসি, ভালো করে দেখে নাও। তাহলে এখানে আছে কি ডিসি প্লাস এসি, আর এখানে শুধু আছে কি এসি সিগন্যাল। ওকে, তাহলে এখানে শুধু এসি সিগন্যাল, মানে বলা যেতে পারে এখানে গার্ড হিসাবে একটা দারোয়ান হিসাবে আছে যে এসিকে অ্যালাউ করবে কিন্তু ডিসিকে অ্যালাউ করবে না। তাহলে ক্যাপাসিটারের কাজ কি, ক্যাপাসিটারের মধ্য দিয়ে এসি সিগন্যাল পাস করতে পারে কিন্তু ডিসি সিগন্যাল পাস করবে না। ওকে, তাহলে সমস্ত ডিসি সিগন্যালকে বা ডিসি প্রবাহ মাত্রাকে, তাহলে সেই সমস্ত ডিসিকে কী করবে এখানে C1টা কি ব্লক করে দেবে। তাহলে এখান থেকে কি যে কোনো প্রকার ডিসি সোর্স যদি মিক্স আপ ত্রুটি হিসাবে থাকে সেটা এখানে আসতে পারবে না। ওকে, তাহলে এখানে পিওর এসি সিগন্যাল যাচ্ছে, তাহলে পিওর এসি সিগন্যাল এখানে যাচ্ছে। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে কি VBB, আর এটা হচ্ছে কি VCC। ওকে, আর এখানে ইমিটার এবং কালেক্টরের মধ্যে বিভবটা কত বলেছিলাম VCE। ওকে, তাই না? তাহলে এটা আমরা আগে আলোচনা করেছিলাম, এর আগের ভিডিওতে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট পুরো ডিটেলস আলোচনা করেছিলাম। আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখবে, সেখানে পুরো ডিটেলস আলোচনা করেছিলাম এখানে। তাহলে এখান থেকে না এর মধ্যে কারেন্ট ধরলাম, এটা কি আইসি কারেন্ট। ওকে, তাহলে আইসি কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে নাও, তাহলে এখানটায় কী হচ্ছে, এখানে পিওর এসি সিগন্যাল যাচ্ছে, এখানে VBB ট্রানজিস্টারকে যেটা বায়াসিং করা আছে, তাহলে বায়াসিং ভোল্টেজ VBB আর বায়াসিং ভোল্টেজ VCC। তাহলে এই দুটো বায়াসিং ভোল্টেজ থেকে বায়াসিং ভোল্টেজ যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই যাচ্ছে এখানটায়। তাহলে এখানে দেখো না, এখানে তাহলে কী কারেন্ট আছে, তাহলে ট্রানজিস্টারে বায়াসিং কারেন্ট আর এখানে পিওর এসি সিগন্যাল দুটো মিক্স হয়ে এখানে হচ্ছে একটা মানে মিক্স আপ যে সিগন্যালটা বা তরঙ্গ বা প্রবাহ মাত্রা এই দিক দিয়ে যাচ্ছে। ওকে, তা সেটা কী দেখে নাও, এখানে আউটপুট হিসাবে এখানে আসবে। তাহলে এখানে যে সিগন্যালটা পাবো বা এখানে যে আমরা কারেন্টটা পাবো সেটা কি এসি এবং ডিসি দুটো মিশিয়ে। তার মানে অর্থাৎ এখানটায় যে কারেন্টটা থাকবে সেটা কি এসি সিগন্যালের কারেন্ট বা এই সোর্সের কারেন্ট প্লাস বায়াসিং কারেন্ট দুটো মিলিয়ে এখানটায় আছে। ওকে, তাহলে সেই কারেন্টটা আমরা এখানে পাবো। অবশ্যই এই ট্রানজিস্টারকে তখন বায়াসিং করে এখানে অ্যাক্টিভ মোডে নিয়ে যেতে হবে। আমরা এখানে ততক্ষণ পর্যন্ত কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারবো না যতক্ষণ না আমরা VBB এবং VCE এগুলোকে বায়াসিং করে যতক্ষণ ট্রানজিস্টারকে অ্যাক্টিভ মোডে নিয়ে যেতে পারছি। তাহলে ট্রানজিস্টার
অ্যাম্পলিফায়ার হিসাবে তখনই কাজ করতে পারবে যখন ট্রানজিস্টার মানে অ্যাক্টিভ অঞ্চলে থাকবে বা অ্যাক্টিভ মোডে বা অ্যাক্টিভ রিজিয়নে থাকবে। ওকে, তাহলে একে প্রথমে বাসিং করে অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টারকে নিয়ে যেতে হবে, তারপরে আমরা সোর্স কানেক্ট করে তারপরে এখান থেকে এই যে সিগন্যাল, এখান থেকে যে এসি সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে এই বায়াসিং আইবি যে কারেন্টটা আছে সেই আইবি কারেন্টটা বয়ে নিয়ে যাবে, বয়ে নিয়ে গিয়ে এখানটায় কী করে ট্রানজিস্টারে কী করবে, এখানে অ্যাম্পলিফায়ার করবে। অ্যাম্পলিফায়ার করার পর এখানে অ্যাম্পলিফায়ার কারেন্টটা এখানটায় আসবে। এবারে অ্যাম্পলিফায়ার দেখেন, অ্যাম্পলিফায়ার সিগন্যালটা এখানটায় আসবে, তাহলে এখানটায় আসলে তাহলে এখানে যে অ্যাম্পলিফায়ার হয়ে গেছে, অর্থাৎ সিগন্যালটা যদি আমার এখানটায় সিগন্যাল যদি আমার এই অবস্থায় থাকে, তাহলে ট্রানজিস্টার দ্বারা অ্যাম্পলিফায়ার হওয়ার পর এখানটায় যে সিগন্যালটা আসবে সেটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কারণ কি, এখানে অ্যাম্পলিফায়ার হয়ে গেছে। এবার অ্যাম্পলিফায়ার হওয়ার পর এখানে সিগন্যালটা চলে এসেছে। এবার ব্যাপারটা হচ্ছে দেখে নাও, এখানে যে সিগন্যালটা আছে সেটা কিন্তু পিওর এসি সিগন্যাল না। কারণ কি, তার উপরে কি আছে, এই বায়াসিং কারেন্টটাও এর মধ্যে আছে। তার মানে এখান থেকে আমরা যদি পুরো পারফেক্টলি এসি সিগন্যাল পেতে চাই, তাহলে এখানে যদি ধরো এখানে যে সিগন্যালটা এসছে বা এখানে যে ভোল্টেজটা এসছে সেখানে আমরা আউটপুট ভোল্টেজ যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে যদি ক্যাপাসিটর ব্যবহার না করে যদি আমরা আউটপুট ভোল্টেজ নির্ণয় করতে চাই, তো সেই আউটপুট ভোল্টেজের সঙ্গে কী আছে, এসি এবং ডিসি দুটোই আছে। তাহলে আমি কি চাই, আমি চাই শুধু কি পিওর এসি সিগন্যালটা। তা সেই জন্য কী করা হয়, এখানে আর একটাই আমার C2 ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তা C2 ক্যাপাসিটর ব্যবহার করলে কি, এখানে যে আছে দেখে নাও, এখানে আছে আবার এসি প্লাস বায়াসিং কারেন্ট, ওকে, বায়াসিং কারেন্ট আছে, বা ডিসি, এটাকে ডিসি বলতে পারি, এসি প্লাস ডিসি আছে। কিন্তু আমার দরকার কি, শুধু এসি দরকার, সেই কারণে এখানে C2 ট্রানজিস্টার ক্যাপাসিটর দিয়ে আছে। তাহলে এই ক্যাপাসিটরের মধ্যে যখনই যাবে তাহলে ডিসিটাকে কী হবে, বায়াসিং যে ডিসি আছে সেটাকে ব্লক করে দেবে, শুধু এসি সিগন্যালটা যাবে। তাহলে এই সিগন্যালটা এখানে আসলে তাহলে সেখানে আমরা পিওর এসি সিগন্যাল অ্যাম্পলিফায়ার হিসাবে পেতে পারি। ওকে, এই টোটালটা হচ্ছে মেকানিজম। এইটা আবার আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা দেখবো। তাহলে এখানে আগে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকি। এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, স্যাচুরেশন রিজিয়ন। ওকে, এটা এইভাবে হচ্ছে। এটা ওকে, তাহলে এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এটা হচ্ছে VCE, এটা হচ্ছে IC। ওকে, ICE। তাহলে এবার আমি এটা লিখেছি, এটা দিয়ে করে দিচ্ছি। এবার দেখে নাও, আমি এখান থেকে আউটপুট থেকে আমরা কার্চফস ল ইউজ করে এই লুপের ভোল্টেজটা নির্ণয় করবো। দেখে নাও, তাহলে এখানে দেখে নাও কী কাজ আছে, IC RL, তাহলে এর ভোল্টেজ, আর এখানে বলছে VC। তাহলে আমরা বলতে পারি যে VCC ইকুয়াল টু IC RL প্লাস VCE। ভালো করে দেখে নাও, এটা এই পোর্শনটাকে, শুধু এই লুপটাকে ভালো করে বুঝে নাও। তাহলে এখানে দেখে নাও, আমরা যে এটা কনভার্ট করে দিই একটা সিম্পল লুপেতে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ব্যাটারি আছে। ওকে, এটা RL, এটার মধ্যে IC কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে VCC, এটা VCE। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি CE। ওকে, তাহলে এখানে বলতে পারি VCC ইকুয়াল টু VCE বা ICRL প্লাস VCE। ওকে, এটা তাহলে সেরকম একটা লুপ হয়েছে, দেখো না, এই টোটালটা একটা লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে আমরা বলতে পারি VCC ইকুয়াল টু ICRL প্লাস VCE। এই কোয়েশ্চেনটাকে 1 নম্বর দিলাম। এখানে আমরা দুটো কেস দেখবো, এখানে দেখো না, এখান থেকে আমরা দুটো কেস ডিসকাস করবো। দেখো না, তো সার্কিট থেকে এগুলো একটু মুছে দিই যাতে করে সার্কিটটা আরও সহজভাবে বুঝতে পারো তোমরা। ওকে, তাহলে এখানটায় এসিটিসি হয়েছিল। পুরো ব্যাপারটা কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। এটা আমি আরেকবার রিক্যাপ করে ভালো করে আরেকবার বুঝিয়ে দেবো, পুরো সব মিলিয়ে একবার দেখে নাও। প্রথমটা ক্ষেত্রে দেখে নাও, এইটুকু অংশতে যদি দেখি যে এখানে থেকে সামান্য, এটা হচ্ছে VCE আর হচ্ছে ICE। এখানে দেখো সামান্য যে VCE কারেন্টের জন্য দেখো সামান্য, এখানে আমরা যদি কেস 1 বলি, কেস 1,
তো সামান্য পরিমাণ ভোল্টেজের পরিবর্তনের জন্য এখানে কারেন্ট হিউজ পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে যদি VCE, তাহলে এখানে তো ভোল্টেজটা পরিবর্তন কত সামান্য, এখান থেকে জাস্ট একটুখানি পরিবর্তনের জন্য কারেন্টটা কত বেড়ে গেছে, অনেক পরিমাণ বেড়ে গেছে। তাহলে এখানে বলতে পারি এখানে স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে বা সম্পৃক্ত অঞ্চলের ক্ষেত্রে আমরা বলতে পারি VCE = 0। দেখে নাও সম্পৃক্ত অঞ্চলের ক্ষেত্রে কী হচ্ছে, দেখে নাও এখানে ভোল্টেজ পরিবর্তন কি সামান্য, এখান থেকে জাস্ট একটুখানি, তাহলে এটা আরও সামান্য, আমরা ছবিটা একটু বড় করে দেখি যাতে বোঝা যায় বলে, খুব সামান্য পরিমাণ যদি আমরা ভোল্টেজের পরিবর্তন করি সেখানে কারেন্টটা দেখতে পাচ্ছি অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। তাহলে এই অঞ্চলটা বলছে কি স্যাচুরেশন রিজিয়ন। তাহলে স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে VCE = 0। তাহলে সেটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে বসালে কত হবে দেখে না, তাহলে VCC = ICRL, তাহলে IC = VCC/RL। তাহলে এখানে আমরা IC কারেন্টটা পেয়ে যাচ্ছি VCCর আকারে। ধরলাম সেই কারেন্টটা এরকম কোনো একটা পয়েন্ট, ওকে আমি ধরলাম কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট আছে সেটা হচ্ছে VCC/RL, এটা হচ্ছে IC = ওকে IC = আমরা এটা পেলাম। নেক্সট হচ্ছে কি কাট অফ, এটা হচ্ছে IB = 0। ওকে তাহলে IB = 0 হলো কাট অফ রিজিয়ন। এবার এখানটা দেখেন, এখানে যে পরিবর্তন রয়েছে এটা সামান্য কারেন্ট IC কারেন্ট, তো সামান্য আউটপুট কারেন্টের পরিবর্তনের জন্য এখানে ভোল্টেজটা কত চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এখানটা এটাকে বলছি আমরা কাট অফ রিজিয়ন। তাহলে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে এটা পেলাম আমরা। নেক্সট হচ্ছে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে, তাহলে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে কেস 2, কাট অফ অঞ্চলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি IC = 0। দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করে এটাকে, দেখো না কাট অফ রিজিয়ন অর্থাৎ এর নিচেরটা। তাহলে এই যে চেঞ্জ হয়ে গেছে এখানে IC কারেন্টটা কতটুকু, খুবই সামান্য, তাই না? তাহলে এই সামান্য ICকে আউটপুট কারেন্টটাকে নিয়ারলি ইকুয়াল টু আমি 0 বলতে দিতে পারি। ওকে নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে কাট অফ রিজিয়ন ভালো করে তাহলে এটা বোঝার চেষ্টা করো, এটা বা এটা তোমার পয়েন্ট আকারে লিখে রাখতে পারো যে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে আউটপুট কারেন্ট নিয়ারলি ইকুয়াল টু 0, আর স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ নিয়ারলি ইকুয়াল টু 0। এই দুটো ভালো করে মনে রাখো। কাট অফ রিজিয়নের ক্ষেত্রে আউটপুট কারেন্ট অর্থাৎ IC নিয়ারলি ইকুয়াল টু 0 বা খুবই নগণ্য হয়, আর স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে হচ্ছে কি আউটপুট ভোল্টেজটা খুবই সামান্য হয় বা নিয়ারলি ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে আমরা কাট অফ রিজিয়নের ক্ষেত্রে স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে দেখেছিলাম যে IC কারেন্টটা পেয়ে গেলাম সেটা কি VCC/RL, আর এখানে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে তাহলে আমরা কত পাবো দেখলাম। তাহলে এই যদি 1 নম্বর সমীকরণ বসিয়ে দিই VCC = 0 × RL প্লাস VCE, তাহলে বলতে পারি VCC = VCE। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে VCC, অর্থাৎ এই VCE ভোল্টেজটা VCEর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি আমরা সেই পয়েন্টটাকে বলতে পারি VCCটাকে এরকম করে একটা পয়েন্ট দিচ্ছি, ওকে সেটাকে বলছি কি, ওকে সেটাকে বলছি VCC। ওকে কারণ কি VCEটা VCCর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এই পয়েন্ট দুটোকে আমি যুক্ত করব, তাহলে এই পয়েন্ট দুটোকে যুক্ত করলে দেখো একটা রেখা পাবে, এটা হচ্ছে কি VCE। তাহলে এখানে যে রেখাটা পেলাম দেখে নাও, তাহলে আমরা এই রেখাটা পেলাম কী করে ভালো করে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এইটাই খুব কনসেপচুয়াল। এই ট্রানজিস্টারকে কী করে বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় এটা অনেকজনই কনসেপ্টে থাকে, অনেকজন ভুলভাল করে, সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করে। কী করলাম আমি প্রথমে দেখে নাও যে ট্রানজিস্টারের মধ্যে সিগন্যাল কীভাবে পাস হয় সেটা আমি বললাম। তাহলে সেখান থেকে কী এই যে আউটপুট পোর্শনটা আছে বা আউটপুট যে লুপ আছে সেই লুপের ক্ষেত্রে আমরা পেলাম কি VCC = ICRL প্লাস VCE KVL ইউজ করে আমরা। এবারে আমরা বললাম কি যে স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ অর্থাৎ VCE 0, সেখান থেকে আমরা IC পেয়েছিলাম IC = VCC/RL। এবার কাট অফ রিজিয়নের জন্য আউটপুট কারেন্ট 0 অর্থাৎ IC 0, তাহলে IC 0 করে দেখলাম যে VCC = VCE অর্থাৎ VCEটা
ভিসিসি মানে বায়াসিং ভোল্টেজের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে সেই পয়েন্ট ধরলাম, সেটা এরকম করে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট আছে ভিসিসি। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টটা যদি পরস্পর যুক্ত করে দিই, তাহলে যেই সরলরেখাটা পাবো, যেই সরলরেখাটা এই আউটপুট লেখচিত্রের উপরে অঙ্কন করা হলো, সেই সরলরেখা বলা হয় কি লোড লাইন। একে বলা হয় কি লোড লাইন। ওকে, একে বলা কি লোড লাইন বা ভার রেখা। একে বলা কি লোড লাইন বা ভার রেখা। ওকে, তাহলে লোড লাইনটা কি, যে ট্রানজিস্টারকে সিই মোডে বায়াসিং, অ্যাক্টিভ মোডে বায়াসিং করার পরে যে আউটপুট পোর্শনের থেকে যে আমরা যে আউটপুট ভোল্টেজ পাচ্ছি, আউটপুট কাট অফ রিজনের জন্য যে আমরা ভোল্টেজ পাচ্ছি, এবং স্যাচুরেটেড রিজনের ক্ষেত্রে যে কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টের বিভিন্ন কারেন্ট স্কেলে কারেন্ট পয়েন্ট আর ভোল্টেজ পয়েন্টের দুটোকে যুক্ত করলে যেই সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটা বলা হয় কি লোড লাইন বা ভার রেখা। এবং এই লাইনটা দেখে নাও, এই লাইনটা আউটপুট লেখচিত্র পরে ছেদ করে গেছে। তার মানে এখান থেকে কয়েকটা বিন্দু ছেদ করেছে, যেমন এখানটায় আছে, এখানটায় আছে, এখানটায় আছে, এখানটায় আছে, না দেখে নাও এখানে ছেদ করেছে। তাহলে এই যে আউটপুট লেখচিত্রের উপরে যে লোড লাইন বা ভার রেখ যেই বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুকে বলা হয় কি কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। এই বিন্দুগুলোকে বলা হয় কি কিউ পয়েন্ট। ওকে, একে বলা হয় কি কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। ব্যাপারটা তোমাকে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে সার্কিটটা ভালো করে সার্কিটটা বুঝতে পারলে তবে এই লেখচিত্রটা খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখে না আমি কি বললাম, এখানে আমরা একটা ইনপুট সিগন্যাল দিচ্ছি। কী সিগন্যাল দিচ্ছি? যেই সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই, যেই সিগন্যালটাকে আমরা কি বিবর্ধিত করতে চাই। ধরো কোনো একটা সাউন্ড খুব আস্তে শুনতে পাচ্ছ, সেই সাউন্ডটাকে আমি চাইছি কি আরও জোরে যাতে শোনা যাক, তাহলে সেটাকে অ্যাম্পলিফাই করতে হবে। তাহলে অ্যাম্পলিফাই করতে গেলে আমার যেই সিগন্যালটাকে আমি অ্যাম্পলিফাই করব, তার সঙ্গে একটা যেখানে যে ইনপুট পোর্শন এটা প্যারালালি কানেক্ট করতে হবে। কিন্তু তার আগে এই দুটো ভোল্টেজের মাঝখানে একটা ক্যাপাসিটার দিতে হবে। ওকে, যেটাকে আমি বলেছিলাম কি C1 ক্যাপাসিটার। ক্যাপাসিটারের কাজ কি? ক্যাপাসিটার করে কি এসি কারেন্টকে পাস করে, ডিসি কারেন্টকে ব্লক করে, অর্থাৎ ডিসি কারেন্টকে পাস করতে দেয় না। কারণ কি ডিসি কারেন্টের কাছে ক্যাপাসিটার কি ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়ে যায়। তাহলে এখানে যে সোর্সটা, যে সিগন্যালকে আমি অ্যাম্পলিফাই করব, সেই সিগন্যালের মধ্যে এসি ডিসি দুটো মিক্সার অবস্থা আছে, অর্থাৎ ডিসি কিছু পরিমাণ ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট এর মধ্যে আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা বেরোবে সেটা পিওরলি এসি কারেন্ট বেরোবে না, তার মধ্যে ডিসি কিছু পরিমাণ থাকবে। সেই জন্য এখানে C1 একটা ক্যাপাসিটার ইউজ করা আছে, জাস্ট একটা ব্লকার হিসাবে বা একটা গার্ড হিসাবে, যে শুধু কী করবে এখান থেকে এসি ডিসি মিলে যাবে, গিয়ে এ কী করবে শুধু ডিসিকে ব্লক করবে, এসিকে পাস করবে। তাহলে এখানে যে সিগন্যালটা আসবে সে পিওরলি এসি সিগন্যাল আসবে, অর্থাৎ যেই সিগন্যালটাকে আমি অ্যাম্পলিফাই করতে চাই সেই সিগন্যালটা আসবে। ওকে, তাহলে এতটুকু হলো কি এটা আসলে কি পিওর সিগন্যাল আমার, যেটাকে আমি অ্যাম্পলিফাই করতে চাই। নেক্সট হচ্ছে কি, তাহলে এখানে ট্রানজিস্টারকে আগে ভিবিবি এবং ভিসিসিটাকে কন্ট্রোল করে ট্রানজিস্টারকে অ্যাক্টিভ মোডে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভ মোড কি এখান থেকে এতটুকু, ওকে এখান থেকে এতটুকু হচ্ছে এটা অ্যাক্টিভ মোড। ওকে, তাহলে আমাকে প্রথম কী হতে হবে, অ্যাক্টিভ মোডে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভ মোডে থাকলে তবে সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টার যে কোনো মোডেতে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে না, ট্রানজিস্টার অ্যাক্টিভ মোডেতে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তাহলে যখন এর পিওর সিগন্যাল আসলো, এখানে বায়াসিং ভোল্টেজ দিয়ে এখানে আইভিবি কারেন্ট বা ইনপুট কারেন্ট দেওয়া হলো, সেই ইনপুট কারেন্ট কী হলো এই সিগন্যালটাকে বহন করে নিয়ে গেল, বহন করে নিয়ে এসে তাহলে এখানে এসি ডিসি মানে আমার পিওর এসি সিগন্যাল এবং বায়াসিং কারেন্ট বা আইভি কারেন্ট আছে, সেই কারেন্টটা এখানটা যখন আসবে সিগন্যালটাকে বয়ে নিয়ে যখন ট্রানজিস্টার আসবে, তা ট্রানজিস্টার অ্যাক্টিভ মোডে থাকার ফলে ওই সিগন্যালটাকে কী করবে অ্যাম্পলিফায়ার করবে, অর্থাৎ তার অ্যাম্পলিটিউডকে বৃদ্ধি করে দেবে। তাহলে বৃদ্ধি করার পরে এখানে যে আউটপুট সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা তাহলে অ্যাম্পলিফায়ার সিগন্যাল হিসাবে আসবে, অর্থাৎ অলরেডি তার বৃদ্ধি হয়ে গেছে। এখানে যে ইন্টেন্সিটি বা অ্যাম্পলিটিউডটা যে কমে গেছিলো সেই অ্যাম্পলিটিউডটা এখানে অনেকটা বেড়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি এখানে যে আমার সিগন্যালটা আছে তার সঙ্গে এখানে ডিসি সোর্স বা ডিসি কারেন্টও মিশে আছে। তাহলে এখানে আমরা বা এর সঙ্গে আছে কি ডিসি ভোল্টেজও আছে। তাহলে আমরা কী করে আমরা এই ভোল্টেজটাকে কালেক্ট করবো, এখানে যে ভোল্টেজটা দিয়েছিলাম সেই ভোল্টেজটা অ্যাম্পলিফায়ার হিসাবে কালেক্ট করতে গেলে যে কোনো ভোল্টেজ যখন আমরা গ্রহণ করতে যাই সেটা একটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে গ্রহণ করতে হয়। সেই জন্য এখানে একটা RL রেজিস্ট্যান্স দেওয়া আছে। তা যখনই এখানে সিগন্যাল সমেত এখানে কারেন্টটা আসবে সেই কারেন্টটা এখানে V0 যদি আমরা এখানে ভোল্টমিটার বসাই তা সেই ভোল্টেজটা পেয়ে যাবো। কিন্তু প্রবলেম কী হবে, তার সঙ্গে ডিসি সিগন্যাল
সিগন্যালটাও আছে বা ডিসি ভোল্টেজটাও পাবো। সেই কারণে এখানে আর একটা ক্যাপাসিটার ব্যবহার করব। সেই ক্যাপাসিটার কী করবে যে এসি কারেন্ট ডিসি কারেন্টকে ব্লক করে দেবে। তাহলে এখান থেকে ডিসি কারেন্টটা যদি ব্লক করে দেয় তাহলে এখানটায় যে ভোল্টেজটা বা ডিসি ভোল্টেজটাকে যদি ব্লক করে দেয় তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো তাহলে পিওর সেটা এসি ভোল্টেজ পাবো, অর্থাৎ পিওর অ্যাম্প্লিফায়ার অবস্থায় যেখানে যে অ্যাম্প্লিফায়ার যে অ্যাম্প্লিটিউড কমে গেছিলো তাহলে এখানে যে সিগন্যালটা পাবো সেটা অ্যাম্প্লিটিউড বেড়ে গেছে এবং অ্যাম্প্লিফায়ার অবস্থায় একটা সিগন্যাল পেয়ে যাব। তাহলে এই টোটাল প্রসেস দিয়ে আমরা যে কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারি। এটা হচ্ছে সার্কিটে ছিল। এবার আমি কি বললাম কি এটা আমরা গ্রাফিক্যালি কীভাবে দেখাবো, লেখচিত্রের মধ্যে কীভাবে দেখাবো, সেই জন্য করলাম কি এখানে এই যে আউটপুট যে লুপ আছে সেখানে কেভিএল প্রয়োগ করলাম। কেভিএল প্রয়োগ করে দেখলাম ভিসিসি ইকুয়াল টু আইসিআরএল প্লাস ভিসিই। ওকে, দেখেন আইসিআরএল এদিকে যাচ্ছে, এটা আইসিআরএল এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ, দুটো ভোল্টেজ মিলিয়ে কি এই ভোল্টেজটা, কারণ এই সাপ্লাই দিয়েছে। তাহলে এখান থেকে এবারে ভিসিসি ইকুয়াল টু আইসিআরএল প্লাস ভিসিই এটা পেয়ে গেলাম। এবার এখানে আমি দেখতে চাইছি কি দুটো কন্ডিশনে আমার কারেন্ট আর ভোল্টেজ কত হবে। আউটপুট লেখাচিত্রের মধ্যে ভোল্টেজ স্কেলেতে কাট অফ রিজিয়নে ভোল্টেজটা কত হবে এবং আউটপুট লেখাচিত্রের মধ্যে কারেন্ট স্কেলেতে স্যাচুরেশন রিজিয়নে কারেন্ট কত হবে সেটা বের করতে যাচ্ছি। সেজন্য কেস 1 আমরা স্যাচুরেশন রিজিয়ন নিলাম। স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে ভোল্টেজ খুব সামান্য পরিবর্তন হয়, সেই জন্য সেটা এখন নিয়ারলি ইকুয়াল টু 0 বসিয়ে দিয়েছিলাম। তাহলে স্যাচুরেশন রিজিয়নে আউটপুট ভোল্টেজ 0 হবে, সেখান থেকে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কত হচ্ছে আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আর এল। তাহলে এটা একটা কারেন্ট স্কেলের যে কোনো একটা পয়েন্ট, আরবিটারি যে কোনো একটা পয়েন্ট বসাতে পারি, এই পয়েন্টটা দিলাম। এবারে আমরা দেখ কাট অফ রিজিয়ন, তাহলে কাট অফ রিজিয়নে দেখে নাও আউটপুট কারেন্টটা 0, তাহলে আউটপুট কারেন্টটা 0 হয়ে গেলে তাহলে ভিসিসি ইকুয়াল টু ভিসিই হলো, অর্থাৎ বায়াসিং ভোল্টেজ এখানে আউটপুট ভোল্টেজের সঙ্গে সেম হয়ে গেছে। তাহলে সেটাকে আমি ধরলাম কি যে কোনো একটা পয়েন্ট বসালাম এখানটায়। তাহলে এই পয়েন্ট আর মানে ভোল্টেজ স্কেলে ভিসিসি এবং কারেন্ট স্কেলে আইসি ইকুয়াল ভিসিসি বাই আরএল। তাহলে এই দুটো বিন্দুকে যদি এই আউটপুট লেখচিত্রের মধ্যে ড্র করি তাহলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখা বলা হয় কি লোড লাইন বা ভার রেখা। এবং এই লোড লাইন আউটপুট লেখচিত্র মানে এই যে লেখচিত্র যে পয়েন্টগুলো আছে কারেন্ট স্কেলের সঙ্গে যেই বিন্দুতে ছেদ করবে সেই সব বিন্দুকে বলা হয় কি কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। একে বলা হয় কি অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্ট। ওকে, অপারেটিং পয়েন্ট বলা হয়। ওকে, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। এবার এখান থেকে কীভাবে সিগন্যাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেটা এবার আমরা ডিটেলস একটু জানবো। সেই জন্য এটাকে আমি লেখচিত্রটাকে এটাকে মানে সার্কিটটাকে একটু মুছে দিচ্ছি। এখানে লেখচিত্রটাকে সুন্দর করে তোমার দেখানোর চেষ্টা করছি আমি যে কীভাবে এখানে সিগন্যালটা অ্যাম্প্লিফায়ার হচ্ছে। তাহলে এই হচ্ছে ধরলাম এই যে স্যাচুরেশন রিজিয়ন, ওকে। তাহলে এটা হচ্ছে কি ধরলাম এই পয়েন্টটা এখানে ধরলাম কি এখানটায় এই বিন্দুটা হচ্ছে কি আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আর এল। ওকে, আর এখানটায় আমি লাইনটা টানছি এইভাবে, এটা এতটা এইভাবে না গিয়ে ওকে এটা হচ্ছে ভিসিসি, এটা ভিসি হচ্ছে আইসি স্কেল। এবার দেখো তাহলে এই পয়েন্টটাকে কি বলছিলাম আমরা কিউ পয়েন্ট, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। এটাকে আমরা ধরলাম Q1 Q2 Q3 Q4। তাহলে এটাকে বলছি কি কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। ওকে, এটা বলছি। এবার এখানে দেখে নাও এখানটা হচ্ছে কি এবারে এই প্রত্যেকটা দেখে নাও প্রত্যেকটা স্থানাঙ্ক আমরা আলাদা করে নির্ণয় করতে পারি। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি IC1। ওকে, এটা হচ্ছে IC1, এর করসপন্ডিং হবে কি দেখে নাও এর করসপন্ডিং এটা হচ্ছে কি VC1 VCE1। ওকে, এর করসপন্ডিং এটা এখানে বলতে পারি এটা হচ্ছে কি IC2 VC2। অর্থাৎ এখানে আমরা পয়েন্টগুলো যদি এইভাবে ঘুরিয়ে দিই এটাকে 1
এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা বলতে পারি Q1 এর স্থানাঙ্ক কত হবে? Q1 ইকুয়াল টু হচ্ছে কি, দেখে নাও এক্স স্কেল আছে, তাহলে বলতে পারি কি VCE1 IC1। Q2 হচ্ছে কি VCE2 IC2। কারণ কি Q1 Q2 Q3 এগুলো কার পয়েন্ট? এগুলো হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্ট, আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের একটা বিন্দু স্থানাঙ্ক। তাহলে প্রত্যেকটা স্থানাঙ্ক কত হবে? এটা যে Q1 হয় এর ক্ষেত্রে হচ্ছে VC1, তাহলে এর করসপন্ডিং হচ্ছে কি IC1। আমি এখানটা আরেকটা লাইন ড্র করে দিচ্ছি, এটাকে কাট অফ রিজন বলছে, এটাকে কাট অফ রিজন। ওকে, তাহলে এখানে দেখে নাও Q1 হচ্ছে, তাহলে এটা আরও পেলাম। Q2টা কত হবে? করসপন্ডিং Q2টা হবে কি VCE2 IC2। প্রত্যেকটা ভোল্টেজ স্কেল কারেন্ট স্কেল, ভোল্টেজ স্কেল কারেন্ট স্কেল এইভাবে পাবো। তাহলে প্রত্যেকটা কিউ পয়েন্ট আমরা স্থানাঙ্ক পেতে পারি। তাহলে এখানে যে প্রত্যেকটা কিউ পয়েন্টের স্থানাঙ্ক যদি পেতে, সবসময় মনে রাখ Q1 হচ্ছে কি VC1, যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে VC1 IC1, Q2 VC2 IC2, Q3 VC3 IC3, Q4 VC4 IC4, এইভাবে হবে। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা স্থানাঙ্ক বের করতে হবে। প্রত্যেকটা কিউ পয়েন্টের বা কিউ বিন্দুর বা অপারেটিং পয়েন্টের স্থানাঙ্ক বের করতে বললে তাহলে এইভাবে আমরা স্থানাঙ্ক বের করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল। তাহলে এটা এই লাইনটা হচ্ছে কি লোড লাইন। তাহলে এইটা পেলাম আমরা কি, এই রেখাটাকে বলা কি লোড লাইন। ওকে, লোড লাইন পুরো ক্লিয়ারলি ভাবে সহজভাবে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা জিনিস। এইটা আমি এই জন্য একটু এক্সপ্লেন করছি, কারণ এটা অনেক জনের টাফ মনে হয় যে কীভাবে হচ্ছে বুঝতে পারছে না। সেই প্রত্যেকটা এক্সপ্লেন যেভাবে করছি ভালো করে বোঝার চেষ্টা করো, নিজে ছবি ড্র করো এবং সেটাকে ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে ঠিক কম্পেয়ার করার চেষ্টা করো, দেখবে খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। তাহলে এটা কি হলো Q1 Q2 Q3 Q4, তাহলে আমরা কিউ পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ভালো এতটুকু কি বুঝলাম যে কেন, তাহলে আউটপুট রেখার উপরে যে কাট অফ রিজন স্যাচুরেশন রিজনের জন্য যে ভোল্টেজ আর কারেন্ট পেয়েছি, সেই ভোল্টেজ কারেন্টকে যদি একটা রেখা দিয়ে যুক্ত সরলরেখা যুক্ত করি, তা সেই সরলরেখাগুলি আউটপুট লেখচিত্রের উপরে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা হয় কি কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। ওকে, এবার দেখে না আমরা যদি এখানে ধরো আমি এখানটা একটা আউটপুট ভোল্টেজ দিয়েছি, আমার যে ইনপুট ভোল্টেজটা কি এখানটা দেওয়া আছে, আমি এখানে একটু মোছার চেষ্টা করছি। তাহলে আমার এখানে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে এই বরাবর। ওকে, তাহলে দেখে নাও এখানে যদি আমরা ইনপুটটা দিয়ে থাকি, অর্থাৎ এইখানটা আবার ইনপুট সিগন্যাল দিচ্ছে। ওকে, এখানটায় আমি ইনপুট সিগন্যালটা দিচ্ছি। অর্থাৎ সার্কিটের মধ্যে যেখানে ইনপুট সিগন্যালটা ছিল যেটা ভিবির কাছে, সেটা হচ্ছে এটা। এবার এখানটায় এটাকে অ্যাম্পলিফাই, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, এখান থেকে পুরো এতটুকু হচ্ছে কাট অফ রিজনের উপর পর্যন্ত এগুলো হচ্ছে অ্যাক্টিভ রিজন। তাহলে এই সিগন্যালটা যখনই অ্যাক্টিভ রিজনের মধ্যে থাকবে, অর্থাৎ এই তিনটে বিন্দুর মধ্যে দিয়ে, তাহলে এখানটাও সিগন্যালটা এইভাবে যাবে। অর্থাৎ সিগন্যালটা এখানে কেমন হবে দেখো, এইভাবে অ্যাম্পলিফাই হবে। তাহলে এইভাবে সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়ে যাবে। দেখো ভালো করে দেখো কী হচ্ছে। তাহলে এই সিগন্যালটা ভালো করে দেখো, এই সিগন্যালটা আমরা ইনপুটে দিয়েছিলাম। সার্কিটটা আমি পাশে ড্র করে দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারা যাবে। এখানে সার্কিটটা ড্র করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার ট্রানজিস্টর ছিল, ওকে। এখানে ক্যাপাসিটর ছিল, সিগন্যাল, লোড রেজিস্ট্যান্স, ওকে। তাহলে এটা থেকে ভিসিসি, এখানটায় ক্যাপাসিটর ছিল, এখানটায় আমরা আউটপুট পেয়েছিলাম V0, এটা হচ্ছে C2 C1 ছিল, এটা এসি সিগন্যাল VBB। ওকে, তাহলে কারেন্ট এইভাবে ছিল। তাহলে এই সিগন্যালটা এখানটা RL রেজিস্ট্যান্স। তাহলে এখানে যে সিগন্যালটা দিয়েছিলাম এটা এই সিগন্যালটা কোথায় দেওয়া হয়েছিল, এখানটা ইনপুট পোর্শনটা, এই ইনপুট পোর্শনে আমরা সিগন্যালটা দিয়েছিলাম। তাহলে এই সিগন্যালটা যদি ইনপুট পোর্শনে দিই, সেটা ট্রানজিস্টর দ্বারা অ্যাম্পলিফায়ার হয়ে গিয়ে আউটপুট আসবে এটা। তার মানে এটা হচ্ছে কি ইনপুট সিগন্যাল, আর এই সিগন্যালটা যেটা পেলাম এটা হচ্ছে কি আউটপুট সিগন্যাল।
তাহলে এটা ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। তাহলে এইভাবে সিগন্যালকে অ্যাম্প্লিফায়ার করে। প্রত্যেকটা জিনিসটাকে একটা পুরো সামারাইজ করার চেষ্টা করো, যেটা প্রথম থেকে করেছি শেষ পর্যন্ত যদি খাতা তুমি টুকে থাকো সেই টোটালটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখে নাও যে প্রথম কী আমরা করলাম, সার্কিট ড্র করলাম। সার্কিট ড্র করে কীভাবে সিগন্যালটা আসছে, কীভাবে ব্লক হচ্ছে, কীভাবে এসি সিগন্যাল আছে, কীভাবে অ্যাম্প্লিফায়ার হচ্ছে, এইভাবে বেরিয়ে হচ্ছে। এই লুপটাকে আমরা স্টাডি করলাম। এটা হচ্ছে এর মধ্যে ভোল্টেজটা VCE। এই লুপটা স্টাডি করে আমরা KVL প্রয়োগ করে VCC ইকুয়ালটা পেলাম ICRL প্লাস VCE। ওকে, এটা করলাম। এখান থেকে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে, সাইসোসেশন রিজিয়নের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি IC ইকুয়াল টু VCC বাই RL, যখন আমার VCE ইকুয়াল টু 0 হয়েছিল, তাই না? স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে। কাট অফ রিজিয়নের ক্ষেত্রে কী পেয়েছিলাম, VCE ইকুয়াল টু VCC পেয়েছিলাম, এই দুটো। এটা কাট অফ রিজিয়ন, যেখানে IC ইকুয়াল টু 0। কাট অফ রিজিয়নে IC 0 ছিল, আর এখানে স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে VCE 0। তাহলে এই দুটো ভোল্টেজটা নিয়ে, এই দুটো এখানে কারেন্ট আর এখানে ভোল্টেজ, এই দুটো নিয়ে আমি যে আউটপুট যে লেখচিত্র ছিল সেই লেখচিত্রতে বসিয়েছি। বসানোর পর সেখান থেকে এবারে আমরা যে পয়েন্টগুলো কিউ পয়েন্ট পেলাম, লোড লাইন পেলাম, সেখান থেকে এবারে আমরা দেখাতে চাইছি যে ইনপুট সিগন্যাল যদি এরকম হয় তাহলে অ্যাক্টিভ রিজিয়ন, এটাতে অ্যাক্টিভ রিজিয়ন, তাহলে অ্যাক্টিভ রিজিয়নের সিগন্যালটা এইভাবে অ্যাম্প্লিফায়ার হয়ে যাচ্ছে। এখানেও সিগন্যালটা কীভাবে অ্যাম্প্লিফায়ার হচ্ছে, এইভাবে অ্যাম্প্লিফায়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে সিগন্যালটা কী হয়ে যাবে, অ্যাম্প্লিফায়ার হয়ে যাবে। সিগন্যালটা এইভাবে অ্যাম্প্লিফায়ার হয়ে যাবে। বুঝতে সমস্যা হলে ভিডিওটা 2-3 বার করে ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা খাতায় ভালো করে নোট করবে, আর দেখবে খুব সহজেই তুমি বুঝতে পারছো। এটা খুব একটা টাফ নয়, ক্যালকুলেশনের বেশি নয়, বেশি আছে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করলে খুব সহজে বুঝতে পারবে। তাহলে এইভাবে আমরা ট্রানজিস্টার ব্যবহার করে যে কোনো সিগন্যালকে যে কোনো জায়গায়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, রেডিও, টেপ, বিভিন্ন মোবাইলে, সমস্ত জায়গায় এই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। দেখবে মাঝে মাঝে দেখবে ফোনে যখন কথা বলা হয় যে কারোর আওয়াজ খুব জোরে জোরে শোনা যায়, আর কারোর আওয়াজ দেখে শুনতে পায় না, খুব আস্তে শোনা যায়। আমরা বলি যে একটু জোরে কথা বলো, সে হয়তো চেঁচিয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে, কিন্তু তার সত্ত্বেও আমরা শুনতে পাই না, খুব আস্তে শুনতে পাই। কারণ কি, যে সেই ডিভাইসের, হয় তোমার ডিভাইসের নাহলে তার ডিভাইসের কী হয়েছে, অ্যাম্প্লিফায়ারটা খারাপ হয়ে গেছে। অ্যাম্প্লিফায়ারের কাজ কি, সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দেওয়া, বিবর্ধিত করে দেওয়া, লাউড করে দেওয়া, মানে যে কোনো সাউন্ডকে জোরে জোরে শোনানোর জন্য করা হয়। তাহলে যখনই তুমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছ না জোরে, খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছ, তেমন তার অ্যাম্প্লিফায়ারটা একটু খারাপ আছে। অর্থাৎ এই ট্রানজিস্টার দ্বারা অ্যাম্প্লিফায়ার তৈরি করে সেটা মোবাইল হোক বা যে কোনো ইনস্ট্রুমেন্টে প্রয়োগ করা হয়, এবং এই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে, অনুষ্ঠানের ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার নিয়ে গিয়ে বিভিন্ন সাউন্ডটা বাড়িয়ে জোরে বা খুব লাউডলি করা হয়। ওকে, তো আসলে তুমি আজকে যেটা প্রবলেম সেটা সব বুঝতে পেরেছো। আমি বলছি এই অ্যাম্প্লিফায়ার জায়গাটা অনেকজন ডাউট মনে হয়, অনেকজন বুঝতে পারে না, অনেকজন বিশাল টাফ মনে হয়। তো আমি যেইভাবে বুঝিয়েছি সেটা তোমাদের কেমন লেগেছে, বুঝতে পেরেছো কি না, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি বুঝতে পেরে থাকে, যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।